এই দুদিন এই টিনা, ফন্দীপ আর এই কল রেকর্ডিং নিয়ে সবাই ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম, আমরা বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তো এর মাঝখান দিয়ে আরও অনেক ঘাপলামো হচ্ছে, যেটা কিনা এদের তাড়নায়, মানে এই যে টিনা, ফন্দীপ আর কল রেকর্ডিংয়ের তাড়নায় একটু ধামাচাপা পড়ে গেছে। তবে এমনটা কিন্তু না যে চোখ এড়িয়ে গেছে, চোখ কোনো কিছুই এড়ায়নি, শুধুমাত্র টাইম দিতে পারছি না ওই পার্টিকুলার টপিকের পেছনে, সেটা হচ্ছে টিয়ার টপিক। ঠিক আছে, টিয়ার টপিকে টাইম দিতে পারছি না। তো বলতে তো হবেই, আমাকে আমার কমেন্ট বক্সে টিয়ার বিষয় সম্পর্কে অনেকগুলো কমেন্ট এসছে, তো সেগুলোকে নিয়েই আজকে টিয়া সম্পর্কিত ভিডিও প্লাস অসুস্থতা নিয়ে ভিডিও। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমরা দেখে নিয়েছি যে টিয়া ওখানে গেছে, পুনেতে গিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে গিয়ে হচ্ছে তোমার 3টে ধাপে আর কি ডাক্তার পর্যন্ত পৌঁছেছে। প্রথমে হচ্ছে তোমার ওই যে রিসেপশনে যে থাকে, তারপরে আরেকজনের সঙ্গে যেই কথোপকথন হয়েছে, ইভেন ডাক্তারের সঙ্গেও যেই কথোপকথন হয়েছে সেগুলো আমাদেরকে শুনিয়েছে। बहुत अच्छा हिंदी बोल लेते हो तुम, बहुत अच्छा हिंदी बोल लेते हो, और वही सुना रहे हो हम लोगों को। वो जरा पोतिता को जाके हिंदी सिखा दो, वो ऐसा गंदा हिंदी बोलती है। वो इतना ज़्यादा गंदी हिंदी बोलती है, लगता है मन में आता है जाऊं कूट दूं। আচ্ছা, আমারও হিন্দি অতটা প্রফেশনাল নয় আর কি, যারা হিন্দি ভাষাভাষী তাদের মতন প্রফেশনাল নয়, তাতে কি আসে যায়, কাজ তো চালিয়ে নিতে পারি। কেউ কমসে কম কোনো টোটোওয়ালা তো ঠকায় না, তাই না? এই বড়িবাত ওভার স্মার্টনেস হচ্ছে ভারী পড়ে সব সময়, এটা কিন্তু টিয়াকে দেখলে বেশ ভালো মতন বোঝা যায়। যাই হোক, আমাদেরকে অনেক কিছু শোনানোর পরে তারপরে ওখানটায় যারা এই টাইপের পেশেন্ট ছিল তাদের সবার সাথেই নাকি কথা বলেছে। একজনকে আমাদের দেখাতে পেরেছে, হতেই পারে অন্য সবাই উপস্থিত ছিল না, তবে হ্যাঁ ব্রেভারির সাথে কিন্তু বেশ ক্যাপচার করেছে, তাই না? সমস্তটাই কিন্তু বেশ ক্যাপচার করেছে, বেশ ভালো করেছে। শোনাতে তো হবে, লক্ষ লক্ষ টাকার ঋণ রয়েছে তো মাথায়, তাই না? তো যাদের সাথে কথা বললো তাদের প্রত্যেকে টিয়া এটা বলেছে, যাদের সাথে কথা বলেছে তাদের প্রত্যেকেই নাকি আর 4-5 বছর ধরে তাদেরকে এরকম প্রত্যেক মাসে রক্ত দিতে হচ্ছে না। তারা কি করছে, তারা ওই ওষুধের উপরে রয়েছে, যে ওষুধগুলো ওখান থেকে প্রোভাইড করা হচ্ছে সেই ওষুধের উপরে রয়েছে, আর নর্মাল লাইফ লিড করছে এই 4-5 বছর ধরে। তাদের সাথে কথা বলে টিয়া বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠল, এবং এই ট্রিটমেন্টটি যে বাচ্চাকে করাবে সেই সম্পর্কে একদম স্থির হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, বাড়ি চলে আসলো এক গাদা ওষুধ নিয়ে। ভিডিওটা এন্ড করতে পারেনি, কারণ বড় হয়ে যাচ্ছিল, তাদের কথোপকথন শোনাতে বড় হয়ে যাচ্ছিল, সেই কারণের জন্য আর কি পুরোটা আমাদেরকে এডিট করে শোনাতে পারিনি, জোড়াতালি দিয়ে আমাদেরকে শোনাতে পারিনি। সেটা শুনলাম আজকে। সেটা কি শুনলাম? ইনজেকশন, যেই ইনজেকশনের কথা কিনা, যেই ইনজেকশনের খরচের সাথে বিএমটির তুলনা করে টি আমাদেরকে বলেছিল যে এই চিকিৎসায় কি খরচ নেই, এই চিকিৎসায় এক একটা ইনজেকশনের দাম প্রচুর, ইনজেকশন দিতে হয়, আর সেই ইনজেকশনের দাম কিন্তু প্রচুর। এবার কত প্রচুর সেটা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত বলেনি যে এক একটা ইনজেকশনের দাম কত নিয়েছে। তবে হ্যাঁ, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে কিনা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে একটা লেখা লিখেছে যে এখনো পর্যন্ত যত টাকা খরচ হয়েছে আপ ডাউন সহ, মানে এই যে যাতায়াত খরচা থেকে শুরু করে ডাক্তার দেখানো, তারপরে এই ওষুধপত্র, সবটাই সে নিজের টাকা থেকে করেছে। যেই টাকা তুলেছে, চ্যারিটি তুলেছে, সেই টাকায় নাকি এখনও একটা টাকাতেও হাত দিতে হয়নি, এবং সেটা সে প্রমাণ সহকারে আমাদের সামনে তুলে ধরবে যে সেই টাকাতে হাত দিতে হয়নি। অর্থাৎ আমরা যে একটা সরকারি হিসাব পেয়েছি যে 12 লক্ষ টাকা উঠেছে, 12 লক্ষ টাকা উঠেছে, সেই টাকায় নাকি তাকে হাত দিতে হয়নি। বেশ ভালো কথা। এবং ওষুধ সহ ইনজেকশনে নিয়ে আসলো, এবং সেই ইনজেকশন কোথায় রাখতে হবে? ফ্রিজারে রাখতে হবে। আছে এরকম অনেক ইনজেকশন আছে যেগুলোকে কিনা এইভাবে রাখতে হয়, ফ্রিজ করে রাখতে হয়। তো এবার ওই হোটেলে রয়েছে, তারা ওইভাবে কোথায় রাখতে পারবে? সংরক্ষণ করে রাখার তো জায়গা নেই, তো ওই রকম একটা বক্স দিয়ে দিল যাতে করে ওইটা ঠান্ডা থাকে আর কি। কতদিন পর্যন্ত? 2-3 দিন পর্যন্ত ওটা থাকবে। তো অগত্যা তাদেরকে কি করতে হলো, তাদের ফ্লাইট রয়েছে, তাদের ফেরার ডেট হচ্ছে 18 তারিখ, তখনও পর্যন্ত
যখন যখন আর কি ইঞ্জেকশনটা দিতে হবে তখন থেকে এখনও পর্যন্ত 5 দিন থাকতে হবে ওখানে, যেটা তারা থাকবে না। আর সপ্তাহে একবার করে এই ইঞ্জেকশন দিতে হবে। সবটাই তোমরা শুনেছো, তবুও আমাকে যেহেতু বলতে হবে তাই এগুলো যুক্ত না করলে পোক্ত হবে না, তাই জন্য বলছি। তো সেই ইঞ্জেকশন নিয়ে তারা শুধু একটা ইঞ্জেকশন না, কিন্তু ইঞ্জেকশনগুলো বলেছে, তার মানে অনেকগুলো ইঞ্জেকশনই নিয়েছে, কারণ বারবার তো তারা আর আসবে না। আর এগুলো পার্সেল মারফত আসেও না, কারণ প্রচণ্ড রিস্কি। হ্যাঁ, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই কারণে তারা অনেকগুলোই নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমরা মাথায় রেখো যে অনেকগুলো নিয়ে যাচ্ছে। আর ফ্লাইটে করে যাচ্ছে, স্বাভাবিক। 4 দিন লেগেছিল আসতে, মানে পুনে পৌঁছতে। বাড়ি ফিরতেও সেই 4 দিন যদি লেগে যায়, কি করে থাকবে? ইঞ্জেকশন নষ্ট হয়ে যাবে। এতগুলো টাকার জিনিস, তারপরে এত কষ্ট করে গেছে, তাই না? এত কষ্ট করে গেছে, এত কষ্ট করে সারভাইভ করছে ওখানে। সত্যি আমাদের বাঙালিদের যতই একবেলা দুবেলা রুটি খাই, ভাত না হলে আমাদের চলে না। আমরা 365 দিন ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, কিন্তু একদিন 3 বেলার একবেলা যদি আমাদের পেটে ভাত না পড়ে না, ম্যাক্সিমাম মানুষের কথা বলছি, সবার কথা বলছি না, ম্যাক্সিমাম মানুষের কিন্তু খুব অবস্থা টাইট হয়ে যায়। আমি নিজে ভুক্তভোগী, সেই কারণে আমি বুঝি। বাইরে বেরোলে পরে বিশেষ করে এই যে যেখানে এই যে মহারাষ্ট্র কান্ট্রি বা আমি যে দিল্লিতে গেছি সেখানটায় সব তরকারির মধ্যে একটা টক টক ভাব। ওরা ওইভাবেই অভ্যস্ত, খেয়ে অভ্যস্ত। ঝাল কম থাকে বা অনেক সময় ঝাল বেশিও থাকে, আমি মনে করছি, কারণ আমি যে দিল্লিতে গেছি 1-2 বার কিনে খেয়েছি, ওখানকার খাবার খেয়েছি। ম্যাক্সিমাম আমি নিজে বানিয়ে খেয়েছি, তো তাই আমাকে মনে করতে হলো কীরকম স্বাদ ছিল। এত খিদা ছিল পেটে, তার মধ্যে আমি ভাত অর্ডার করেছিলাম আর একটা তরকারি মানে কিনে নিয়ে এসেছিলাম, নাকি ওই যে পরোটার সাথে চানা মশলা না কী ছিল, আর তার সাথে একটা ভেজ রাইস ছিল। একবার মুখে দিয়ে কি খিদে পেটের মধ্যে, সব ফেলে দিয়েছি, সে আর মুখে ঢুকাতে পারিনি। মানে আমরা ওই সব রান্না খেতে পারবো না, আমাদের একরকম খেয়ে খেয়ে অভ্যাস। আমরা পশ্চিমবঙ্গের যে কোনো কোনায় চলে যাই না কেন, ভাত অ্যাভেলেবেল আছে, হয়তো ভাত অ্যাভেলেবেল আছে। আর আমরা যে কোনো রকম মোটা চালের ভাত হোক, ঠিক আছে, পাতলা ডাল হোক, লবণ কম হোক, আমরা খেয়ে নিতে পারবো। কিন্তু ওই সব জায়গায় আমরা খেতে পারবো না, সেই টেস্টটাই আলাদা হয়। যাই হোক, ওরা ওখানটা থেকে চলে আসবে খুব তাড়াতাড়ি, ওখানটায় আর থাকবে না, কারণ খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, পেটে খাওয়ার দাওয়া না গেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তো বেশ ভালো ডিসিশন নিয়েছে। এই সব ডিসিশনকে এক সাইডে রেখে টিয়া নিজের মুখে বলেছিল, যখন বলেছিল যে এরকম বিএমটি করানোর আগে একটা সেকেন্ড ওপিনিয়ন নেবে, নাকি এই পুনেতে গিয়ে এরকম শুনেছে যে বিএমটি করা ছাড়াও অনেক বাচ্চা এইখানটায় গিয়ে তোমার সুস্থভাবে জীবনযাপন করছে, আর ব্লাড দেওয়া ছাড়াই, প্রতি মাসে ব্লাড দেওয়া ছাড়া। আর তার সাথে কি রয়েছে বলেছিল যে সবার ইমিউনিটি পাওয়ার সমান নয়, ইনজেকশন অনেকে শ্যুট করে, অনেকে শ্যুট করে না, এটা বলেছিল। তো তোমরা ভালো করে মনে করে দেখো, এই কথাটা কিন্তু বলেছিল। এবং গতকালকে সেই কথাটা মাথায় রেখেই, যেহেতু টিয়া বলেছিল, এই কথাটা নিজের থেকেও বলেছিল, সেই কথাটাকে মাথায় রেখে ওর কমেন্ট বক্সে কালকে এই কমেন্টে ভরে গেছে যে তুমি একটা ডোজ বা 1 থেকে 2টো ডোজ ওকে দিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসতে পারতে। বাড়িতে এসে দিলে ইঞ্জেকশন দেওয়াটা কোনো বড় ব্যাপার না, যে কোনো কাউকে দিয়েই দেওয়াতে পারে, যাদের কিনা হাত যশ আছে। যে কোনো মানে রাস্তা পথ চলতি কাউকে ডেকে আনলাম সেটা না বলছি না, মানে এখানকার যারা আর কি থাকে তারাও দিতে পারে। কিন্তু কথা হচ্ছে ওর বয়স তো খুবই ছোট বাচ্চা, তো সেই ইঞ্জেকশনটা ওর ভেতরে ইনপুট করার পরে ওর কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, কোনো রকম কোনো অস্বস্তি হচ্ছে কিনা, সেটা না দেখে কি করে এতগুলো টাকার ইঞ্জেকশন নিয়ে, বিশেষ করে টাকার কথা তো আছেই, তার সাথে ছেলের জীবনটা, ওখানটায় থেকে কমসে কম একটা ডোজ নিয়ে তারপরে দেখতে পারতো যে কোনো প্রবলেম হচ্ছে কি না হচ্ছে, সেই অনুযায়ী নেক্সট এগোতে পারতো। কিন্তু ওর কোনো কাজে, সব কাজের মতন এই কাজেও কোনো পূর্ব পরিকল্পনা নেই, কোনো স্টেবিলিটি নেই, হঠকারী সিদ্ধান্ততে ভর্তি। ওর A to Z, কথা বলবে সেখানেও হঠকারিতা, কাজ করবে সেখানেও হঠকারিতা। কালকে প্রত্যেকে ওকে এই একটা কমেন্টে ভরে গেছে, আর প্রত্যেকে কিন্তু ওর শুভাকাঙ্ক্ষী, ওর বাচ্চার শুভাকাঙ্ক্ষী। সেই কারণে কিন্তু এই কমেন্টগুলো করেছে যে কমসে কম তুমি একটা ডোজ ওখানটায় থেকে দিয়ে নিয়ে আসতে পারতে, কম বেশি গরমিল যদি কিছু হয় তাহলে ডাক্তাররা সাজেস্ট করতে পারতো বা অন্য কোনো প্রক্রিয়া বলতে পারতো। যদি শ্যুট করে যায় তাহলে তো অতীব মঙ্গল। বড়দের ঝুট ঝামেলা তক্ক বিতক্ক একদিকে, ওই বাচ্চাটার সুস্থতা আরেক দিকে। প্রত্যেকে চায় যে ওই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়, কিন্তু এর বাবা মা যেই ধরনের হঠকারী সিদ্ধান্ত আজ পর্যন্ত করে এসেছে তার উপরে আর ভরসা করতে পারে না। ভিউয়ার্সরা ভরসা করতে পারে না, সেটা ওর কমেন্ট বক্স পুরো ক্লিয়ার করে দিচ্ছে
যে তুমি কি করে কোন সাহসে ওই একটা ইঞ্জেকশনও ওর শরীরে পুট না করে তুমি নিয়ে আসলে, কোন ভরসায় তুমি নিয়ে আসলে। বাই চান্স যদি কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় তখন তুমি কি করবে? ফোনে ফোনে তুমি সারবে সব কিছু? যাই হোক, আমাদের টিয়া ফোন খুলে অনলাইনে জুয়া খেলার জন্য টাকা ইনভেস্ট করতে বলে। এই যে প্রমোশনাল যে ভিডিও করে সেখানটায় বলে যে অনলাইনে টাকা দিয়ে তারপরে জুয়া খেলো, অথচ নিজে অনলাইনে হোটেল বুক করতে ভয় পায় যদি টাকা মার যায়। যদিও বা ওর টাকা মেরে দেয় লোকে, ওই যে যেমনভাবে আনা টাকা সেমনভাবে চলে যায়, এরকম একটা বিষয় আর কি। ছলচাতুরি করে তোলা টাকা তো সেইভাবেই বেরোবে। তাও বলেছে যে ওই টাকায় হাত দেয়নি, বেশ ভালো কথা। তো যে কিনা অনলাইনে জুয়া খেলার কথা বলে সে অনলাইনে হোটেল পর্যন্ত বুক করতে পারে না। মানে তোমাদেরটা ধ্বংস হয় হোক, তোমরা জুয়া খেলো, আর সেই জুয়া খেলার কথা বলে আমি আমার ব্যাংকে টাকা ঢুকাই, কিন্তু আমি আমার টাকা যাতে ক্ষয় না হয়, যাতে চোট না হয়ে যায়, সেই কারণে আমি অনলাইনে হোটেল বুক করি না। তাহলে এই ধরনের অ্যাড করার মানেটা কি? তুই নিজে যেটা ফলো করতে পারিস না সেটা মানুষকে ফলো করাচ্ছিস কেন? তাহলে মানুষকে বুদ্ধু বানাচ্ছিস তুই, তাই না? আচ্ছা, এই তো গেল ইঞ্জেকশনের কথা, যেটা কিনা প্রত্যেকে বলেছে যে তোমার ওখানটায় থেকে একটা ডোজ তোমার ছেলেকে দিয়ে নেওয়া উচিত ছিল। এইবার বলি, এই যে ও এতটা শিওর হয়ে গেছে, বাদবাকি পেশেন্টদের সঙ্গে কথা বলে, বাচ্চাদেরকে দেখে যারা কিনা ওর ছেলের মতন, তাদেরকে দেখে একদম ওকে দেখে মনে হচ্ছিল পুরো আত্মবিশ্বাসে ভরপুর, এই ট্রিটমেন্টটাই ওর ছেলেকে করাবে। তো এটার জন্য পুরো এগিয়ে গেছে, সেই কারণেই তো সব নিয়ে ফিরছে, ওই ওষুধ নিয়ে ফিরছে। তারপরে হচ্ছে তোমার যেই টেস্টগুলো করিয়েছে সেটা 20 দিন পর আসবে, সেই বেসিসে আবারও ওষুধ আসবে। তো এইগুলো শুরু করে দিয়েছে, তার মানে ও এই ট্রিটমেন্টটাই মানে আর কি এই ট্রিটমেন্টের উপরেই থাকবে। খুব ভালো কথা, যেই ট্রিটমেন্টে ওর ছেলে সুস্থ হবে সেই ট্রিটমেন্টই করুক। কিন্তু কথা হচ্ছে এতগুলো টাকা মানে জমা করার পরে তারপরে ওর মনে আসলো এই সেকেন্ড ওপিনিয়নের কথা। এখানটায় আমরা খরচের যে পরিমাণ দেখলাম তাতে করে ওই ইঞ্জেকশনের উপরই খরচাটা বেশি। সেটা কত সেটা কিন্তু আমাদেরকে বললো না। তোমরা যারা ওকে টাকা পয়সা দিয়েছো যাতে করে ও সুস্থ হয়ে যায়, আমি ভিডিও করি, আমার কথা বাদ দাও, আমার থেকে যারা তোমরা নিঃস্বার্থভাবে ওকে দিয়েছো, আমার তো স্বার্থ অবশ্যই আছে, যেমন কিনা বাচ্চাটা যাতে সুস্থ হয়ে যায় সেই স্বার্থ তোমাদের সাথে সাথে আমারও আছে, এবং এই যে ভিডিও করছি সেই স্বার্থও আছে। তোমাদের তো সেই স্বার্থ নেই। তোমরা গিয়ে তোমাদের একটাই স্বার্থ, যাতে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তোমরা গিয়ে জিজ্ঞাসা করো যে ইঞ্জেকশনটা কি ইঞ্জেকশন এবং তার পার ইঞ্জেকশন কত খরচ পড়ছে। তাতে করে ওর যদি আরও টাকা লাগে তাহলে তোমরা ওকে দিতে পারবে। মানে এই 12 লক্ষ টাকাতে যদি ওর ইঞ্জেকশনের খরচ না ওঠে তাহলে তোমরা আরও দিতে পারবে। মোদ্দা কথা হচ্ছে ওর সুবিধার জন্যই ওকে জিজ্ঞাসা করো গিয়ে যে কোন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এবং সেই ইঞ্জেকশনের প্রাইস কত, ঠিক আছে? তাতে করে পুরো টোটাল হিসাবটা বেরিয়ে আসবে। এছাড়া তো ডাক্তার ফিজ রয়েছে, তারপরে টেস্টের খরচ রয়েছে, যেটা কিনা ও বলে দিয়েছে ও এখনও ওই টাকায় হাত দেয়নি। এছাড়াও ও এটাও বলেছিল যে যেই খরচ হবে এই পুনেতে গিয়ে, যেই খরচ হবে বিএমটির মতনই খরচ হবে। তোমাদের মনে পড়ে ওই যখন কান্নাকাটি করেছিল তখনই বলেছিল, তার আগেও বলেছিল যে এই ট্রিটমেন্টে কি কোনো খরচ নেই, ইঞ্জেকশনের যা দাম, অনেকবার বলেছিল। আশা করছি তোমাদের মনে আছে। তো সেটা যখন এরকমভাবে বলতে পেরেছে, আত্মবিশ্বাসের সাথে বলতে পেরেছে, এবং এখনও বলছে যে ইঞ্জেকশনের প্রচুর দাম, তো সেটা নিশ্চয়ই আমাদেরকে বলবে যে ইঞ্জেকশনের নামটা কি। শুধু দাম বলে দিল না, নামটাও বলতে হবে। নামটা বললে পরে ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা তো আমাদেরকে যাচাই করতে হবে, তাই না? কারণ ওর কথার মধ্যে এখন বিশ্বাসযোগ্যতা খুঁজে পাওয়া যায় না, জায়গা নেই। আজকে একটা করব, কালকে একটা করব, পরশু আরেকটা করব, এরকম করেই তো চলছে। 2 সপ্তাহের মানে এর আগে যখন দিল্লি গেল তখন থেকে শুরু করে 12 লক্ষ টাকা জমা করার পর্যন্ত বিএমটি করব 2 মাসের মধ্যে যদি বিএমটি করার মতন টাকা আমি তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে তুলতে না পারি তাহলে বিএমটি করাবো না। এটা কিন্তু ও বলেছিল, আমরা কেউ বলিনি বা আমি বলিনি, ও নিজের মুখে বলেছিল যে 2 মাসের মধ্যে যদি আমার সমস্ত টাকা না ওঠে তাহলে আমি দরকার পড়লে ছেলের চিকিৎসা করাবো না, এটা ও বলেছিল। তো হতেই পারে যে 12 লক্ষ টাকা উঠে গেছে, ভেবেছিল 40 লক্ষ টাকা বিএমটি করানোর পুরো টাকাটা দর্শক দেবে, সেটা হয়নি বলেই এখন সেকেন্ড অপশানে গেছে। যেটা কিনা ওই কান্নার দিন টিয়ার বড় বলেছিল যে আমরা তো ভেবেছিলাম আশা অনুযায়ী টাকা ওঠেনি, মানে পুরোটাই দর্শকদের উপর চাপিয়ে দিয়েছিল যে দর্শকদের থেকেই 40 লক্ষ টাকা উঠবে, সেই আশায় আর কি
মানুষকে বলেছিল যে 40-50 টাকা করে দাও। বুঝতে পেরেছো তো? 40 লক্ষ টাকা তোলার জন্য প্রত্যেককে বলেছিল, বেশি চাইনি, 40 থেকে 50 টাকা করে আমাদেরকে দিলেই হবে, আর তাতে করেই 40 লক্ষ টাকা উঠে যাবে। হ্যাঁ, 12 লক্ষ টাকা উঠেছে, তাতে করে হয়নি, মন মতন টাকাটা ওঠেনি। সেই কারণে বিএমটি বাদ আর পুনেতে যাওয়া শুরু, পুনের কাহিনী শুরু হয়ে গেল। তা বলছি কি, ওই টাকাতে তো হাত পড়েনি। তাই এইবার তোমরা তো হিসেব নেবে যে যেই কথা বলে, যেই ট্রিটমেন্টের কথা বলে এতগুলো টাকা মানুষের কাছ থেকে তুললো, সেই টাকা যখন হাত পড়েনি, তাহলে এই টাকাগুলো সে এখন কি করবে? সেই টাকাগুলো সে এখন কি করবে? কারণ টাকা ফেরত দেওয়ার নাম করে কান্নাকাটি করে এমন সিন ক্রিয়েট করেছে যাতে করে মানে আত্মসম্মানের ভয়ে কেউ যেন টাকা ফেরত না চায়, এরকম একটা সিন ক্রিয়েট করেছিল যে নাও নাও নাও, ফেরত নিয়ে নাও, আমি ইয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি, তোমরা প্রমাণ সহ আমাকে দাও। কেন? ওর কাছেই তো প্রমাণ আছে। টাকা ট্রান্সফার হয়, প্রমাণ থাকে না? এটা কি পেছন দিয়ে হাত দিয়ে দিয়েছে যে কোনো প্রমাণ নেই? প্রত্যেকে যারা যারা দিয়েছে তাদের প্রত্যেকের প্রমাণ ওর কাছে রয়ে গেছে, আর যারা যারা দিয়েছে তাদের কাছে তো রয়েইছে, আর ওর কাছেও রয়ে গেছে। তো এইবার টাকা ফেরত দেওয়ার কথা তো একটুখানি পরে, কিন্তু এই যে কত টাকা বেঁচে গেল, এই টাকাগুলোরও কি করবে না করবে, কারণ বিএমটিও করাবে না, সেটা পুরো পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো অপারেশনের দিকে না যাওয়াই ভালো, তার আগেই যদি অন্য কোনো উপায়ে যদি সুস্থ হয়ে যায় সেটা তো সত্যি উত্তম কথা। কিন্তু এই যে বিএমটি করানোর জন্য যে এতগুলো টাকা তুললো মানুষের মাথায় বাড়ি মেরে মিথ্যে কথা বলে, সেই কৈফিয়তটাও তো তাকে দিতে হবে। কি মনে করছে এই 12 লক্ষ টাকা দিয়ে ও সারা জীবন চলে যাবে? এই যে মিথ্যাচারিতা ওর চ্যানেলকে শেষ করে দেবে। ওর চ্যানেলকে শেষ করে দেবে। দেখেছো এখন যত রংচং মাখানো টাইটেল থাম্বনেল দিক না কেন, ও বলে কন্টেন্ট ভালো হলে পরে অবশ্যই মানুষ দেখবে। তুমি কন্টেন্ট ভালো দিতে দিতে এখন সেই খামার বাড়িতে কটা মুরগি পুষছো, ঠিক আছে? ও কন্টেন্ট ভালো দিতে দিতে তো অনেক ট্রাই করেছো। মানুষের কন্টেন্ট ভালো হওয়ার সাথে সাথে মানুষটাকেও সৎ হতে হয়, তাহলে গিয়ে দর্শক ধরে রাখতে পারে। তোমার এত অহংকার আর এত ফটফটানি যে তুমি শুধুমাত্র ওই গাছের আড়ালে ক্যামেরা রেখে সিনেম্যাটিক ওয়েতে ভিজুয়ালাইজেশনগুলো বেশ ভালো করতে পারো, বাট দর্শককে হাতছাড়া করে ফেলেছো। দর্শক চলে গেছে তোমার এই অতিরিক্ত ফটফটানির কারণে আর হটকারিতার কারণে, এই কারণে চলে গেছে। তো এইবার এই প্রশ্নগুলোর উত্তর দিতে তুমি বাধ্য, যে তোমার যখন ওই টাকাতে হাত দিতে হয়নি, তা তোমার টাকাতেই যখন হয়ে গেছে, তাহলে কত টাকায় এখনো পর্যন্ত হাত দিতে হবে? নাকি ধরো বলে দিল যে বহুদিন ধরে এরকম এই ইঞ্জেকশন চালাতে হবে আর তোমাদের ওই টাকায় আমার হাত দিতে হবে, ব্যাস হয়ে গেল, তোমাদের দেওয়া কষ্টার্জিত টাকা 12 লক্ষ টাকা ভোগে চলে গেল। তাহলে যদি এটা ও বলে থাকে, যদি, ঠিক আছে, কারণ এই কথাটা বলে দিয়েছিল যে বিএমটি করাবো না, তার মানে কি বিএমটির মতনই খরচ। তাহলে ভাবো যে বিএমটি করাতে, শুধু অপারেশনটা করাতে 40 লক্ষ টাকা খরচ, তাহলে সেম খরচ যদি এই পুনেতে যেখানে গেছে সেই সেম খরচ যদি ওর হয় ওই ট্রিটমেন্টেও, তাহলে ওই ট্রিটমেন্টটা কি করে করাবে? বিএমটি কেন করাচ্ছে না? তাহলে বিএমটি কেন করাচ্ছে না সেটা ওরা নিজের মুখে পরিষ্কার বলেছে যে বিএমটি করানোর যে টাকা একটা অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটা ওঠেনি। আমরা ভেবেছিলাম উঠে যাবে, ওঠেনি। ওরা কিন্তু বারংবার এই কথাটাই বলেছে, টিয়াও বলেছে, এবং কান্নাকাটি করে যখন করছিল তখন ওর বর নিজের মুখে বলেছে যে বিএমটি করাচ্ছি না একটাই মাত্র কারণে, টাকা ওঠেনি। এই যে এছাড়া যে বিএমটি করাতে হবে না, অপারেশন করাতে হবে না, রিস্ক থাকছে, তারপরে পুনেতে গিয়ে সেকেন্ড ওপিনিয়ন, এই কথাগুলো অনেক পরে। তখনও পর্যন্ত বিএমটি করানোর জন্যই ওরা মন স্থির করে রেখেছিল, ঠিক আছে? যেই দেখেছে টাকা পয়সা ওঠেনি ঠিক মতন, যে এই টাকার সঙ্গে আমাদেরকে আরও জোগাড় করে তারপরে দিতে হবে, তো আমাদের লস হয়ে যাবে, সেই কারণে বিএমটি করানোর সেটা আর কি প্ল্যানিংটা ক্যান্সেল করেছে। বিএমটি যদি করাতে যেত তাহলে যেই টাকা উঠেছে তার ডবল টাকা ওদের নিজেদেরকে দিতে হতো। সেই জন্য বিএমটির পুরো ট্রিটমেন্টটাকেই ক্যান্সেল করে দিয়েছে, ক্যান্সেল করে এই সেকেন্ড অপশানে ঢুকেছে। তাহলে ভাবো, পুরোটাই দর্শকদের উপরে ভর করে এগোতে চেয়েছিল। যদি টাকার বিষয়টা প্রথমেই ওরা কল্পনা করতো যে না আমরা পুরো টাকা পাবো না, ওরা সব বিষয়ে ওভার কনফিডেন্স। ওরা ভেবেছিল ছেলেকে দেখাবো, ছেলেকে দেখিয়ে 40 লক্ষ টাকা কেন 1 কোটি টাকা তুলে ফেলবো। টিয়ার চোখ মুখ দেখে পুরো পরিষ্কার বোঝা গেছিল, এবং ওর বরের মুখ দেখেও বোঝা গেছে যে পুরো টাকাটা না ওঠাতে ওরা কতটা আশাহত হয়েছে। ওরা ভেবেছিল পুরো টাকাটা তুলে ফেলবে, কিন্তু যেহেতু হয়নি তাই একটা সেকেন্ড অপশন বেছে নিয়েছে, যাতে করে নিজেদেরকে তো এক্সট্রা টাকা যাতে দিতে না হয়,
প্লাস যেই টাকা উঠেছে সেই টাকা দিয়ে তারা সারা জীবন অ্যাশ করবে। সারা জীবন অ্যাশ করবে মানে 12 লক্ষ টাকা কি সারা জীবন কেটে যাবে? না, ফিক্সড করে রেখে দেবে বা অন্য কোনো কাজে লাগিয়ে দেবে, তাই না? এটাই তো হবে, এটাই বড্ড স্বাভাবিক। ভাবো আজকে বিএমটি করানোর নাম করে কত টাকা লুটেছে মানুষের কাছ থেকে। সেই চিকিৎসা তো করায়নি, সেই কারণে বললাম যে লুটেছে। তা এই যে টাকাগুলো লুটেছে, এরপরে যদি সত্যিকারের কেউ নিডি হয় তাহলে দর্শকরা তাকে বিশ্বাস করে সাহায্য করতে পারবে। আজকে ভাবো যারা যে এই তো ও তো সোশ্যাল মিডিয়ায় চেয়েছে, আর ভিউয়ার্সরা যারা দেখেছে বা সাহায্য করেছে তারা ধরো বিভিন্ন সেক্টরে কাজ করে, তারা বাড়ির থেকে বাইরে বেরোয়, ট্রেনে বাসে চড়ে। ট্রেনে বাসে এরকম আমরা কত দেখি না, অসুস্থ বাচ্চার ছবি নিয়ে তারপরে টাকা তোলে। তো এই জিনিসগুলো করতে করতে না এই যে ফ্রড কেস, এই যে বিএমটি করাবো বলে করেনি, তাই এটা তো কি, এটা যেটা বলে টাকা নিয়েছে সেটা করেনি, ফ্রড করেছে। তো এই কথাগুলো না যারা দিয়েছে তাদের মাথায় ঘুরতে থাকবে যে আরে ওকেও তো দিয়েছে, ও তো করেনি, এও নিশ্চয়ই এও ফ্রড হতে পারে, দেব না। তো একজন মিথ্যাবাদীর কারণে যে সত্যিকারের নিডি সে বঞ্চিত হয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়। দেখো না, এর আগেও একদিন বলেছিল বড় বাইক চাচ্ছে ছেলে, বড় বাইক চাচ্ছে। ছেলের মুখ থেকে কিন্তু আমরা শুনিনি, ছেলেটার মুখ থেকে আমরা ভিডিওতে কখনো শুনিনি, মাই বারবার বলছে। মাই বারবার বলছে। ওই যে আরেকজনকে দেখেছে না, আরেকজনের বাচ্চাকে সব বড় বড় গাড়ি বাড়িতে এসে দিয়ে যাচ্ছে, এর সেই লোভটা ধরে গেছে যে বাচ্চাকে দেখিয়ে এত কিছু তুলছে, বাচ্চাকে দেখিয়ে ঘরে ফার্নিচার ঢুকিয়ে নিচ্ছে, আমিও বাচ্চাকে দেখিয়ে সব কিছু করে নেব। তার জন্য দুইবার আজকে যেদিন পুনেতে গিয়ে হচ্ছে তোমার মার্কেটিং করতে বেরিয়েছিল, সেই দিনও বলেছে যে আর বাইক করছে। কি কারণে বলছে? এই দর্শকদের সামনে কি কারণে বলছে? যাতে দর্শকরা বাইকটা পাঠিয়ে দেয়, কেউ ভালোবাসে যাতে বাইকটা পাঠিয়ে দেয়। বুঝতে পারলে তো? এই বাচ্চাকে সামনে রেখে এই সমস্ত ধান্দাবাজি করা সব ব্লগারগুলো শুরু করে দিয়েছে। প্রথমে ফন্দীপ শুরু করেছে, আর এখনই টিয়া করছে। 1-2 টাকা না, কিন্তু 1-2 টাকা মানুষের কাছ থেকে ঘাপলা করে তোলেনি, 12 লক্ষ টাকা ঘাপলা করে তুলেছে। তারপরে বলছে সেই ট্রিটমেন্ট করাবোই না। কি এটা কি মোয়া? মামার বাড়ি মোয়া? যে আমি এটা করব, তোমরা টাকা দাও, সেই টাকা নিয়ে নিলাম, ব্যাস। তারপরে বলছে ওটা আমি করাবো না, অন্য জায়গায় অপশন খুঁজেছি। আগে মানুষকে স্থির হতে হয়, তারপরে দর্শকের কাছে আসতে হয় বা যে কোনো কারোর কাছে হাত পাততে হয় যে আমি এটা করব। দর্শকরা জীবনে বিশ্বাস করবে? জীবনে কি আর বিশ্বাস করবে? বাচ্চা তোমার সুস্থ হোক, কিন্তু তার সেটাকে সামনে রেখে তুমি পেছনে নোংরা গেম খেলছো আর খালি বলছো লক্ষ লক্ষ টাকা নিয়েছি আর লক্ষ লক্ষ টাকা বোঝা আমার মাথায় ঘুরবে না? তুমি মিথ্যে কথা বলে নিয়েছো, আর মানুষ ছেড়ে দেবে তোমাকে? মানুষের মাথার কানের পোকা নাড়িয়ে দিয়েছো ছেলেকে বিএমটি করাবো। এতগুলো টাকা গোটানোর পরে তারপরে বলছো বিএমটি করাবো না, যাতে করে ছেলেকে অন্যভাবে সুস্থ করা যায় সেটা দেখবো। তা টাকাটা কি তোমার বাবা দিয়ে গেল না তোমার ঠাকুরদা দিয়ে গেল? কেউ দিয়ে গেল না তো, সাধারণ দর্শকরা দিয়েছে। বাবার জমি, আশ জমি, ফাঁস জমি, বাস জমি, এইসব কত কথা বলে চালিয়ে দিল। নিজেদের কোনো কিছুতে হাত দিল না, নিজেদেরটা সব কিছু বজায় রাখলো, আর দর্শকদের কাছ থেকে টাকা তুলে নিল। কত বড় পাজি হলে এরকম হয়? আর সবচেয়ে বড় কথা, সেই ট্রিটমেন্টে ঢুকলোই না। ওই যে বললাম, নিজেদের গাটের থেকে বেরিয়ে যাবে, গাটেরটা খরচ হবে, সেই কারণের জন্য ওই ট্রিটমেন্ট করালোই না। তাহলে এই কথাগুলো মিথ্যে কথা বলে কেন টাকাগুলো নিলি? তুই কেন নিলি? 1-2 টাকা না, 12টা লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা একটা সাধারণ মানুষ তার সারা জীবনে হয়তো ইনকাম করতে পারে না, আরও 2 সপ্তাহে ইনকাম করে নিয়েছে, তাও ছেলেকে সামনে রেখে মিথ্যে কথা বলে, যেটা করাবেই না। এতগুলো টাকা জোগাড় না করেই আগে থেকে বিএমটি করাবো, আর জোগাড় করার জন্যই দিয়েছিল, যে জোগাড় হয়নি তাই করায়ও নি। তাহলে এগুলো কি ধান্দাবাজি চলছে না? বাচ্চাকে দেখিয়ে ধান্দাবাজি চলছে না? ওকে হিসাব দিতে হবে যে এই যে 12 লক্ষ টাকা তুলেছে তার মধ্যে থেকে কত লক্ষ টাকা ওর ছেলের জন্য লাগবে। নিশ্চয়ই একটা হিসাব দিয়ে দিয়েছে যে এই ইঞ্জেকশনটা 1 সপ্তাহ পর পর এত দিন বা এত মাস বা এত বছর চালাতে হবে, নিশ্চয়ই হিসাবটা দিয়ে দিয়েছে। তো সেই আন্দাজেই হয়তো খরচটা আমাদেরকে শো করবে, তাই না? তো তোমরা প্রত্যেকে হিসাব কিন্তু কড়ায় গন্ডায় নিয়ে নিও। আর যারা কিনা অতিরিক্ত উদার, ওর এই মিথ্যাচারিতা দেখেও চুপচাপ ভাবছো যে না ঠিক আছে যা করছে করুক, তাহলে বলবো তোমাদের তাহলে কষ্টার্জিত টাকা না, প্রত্যেকে এখানে কষ্ট করছে, আর এরা কি করছে? বাচ্চাকে দেখিয়ে ধান্দা করছে। তো চলো, এই বিষয়টা ইগনোর করে ফেলছিলাম, কিন্তু না, বিষয়টা ইগনোর করার মতন না। এত ব্লগাররা রয়েছে যারা কিনা ব্লগ করে ইনকাম করছে, যেভাবে ইনকাম করছে, কিন্তু কমসে কম এভাবে ধান্দাবাজি করে ইনকাম করছে না। ও তো 2 সপ্তাহে ও যা ইনকাম করে 1 বছরের টাকাও হাতিয়ে নিয়েছে।
ওর যে এখন ভিউজের পরিস্থিতি, তাতে করে ও যদি মাসে 1 থেকে 1.5 লাখ টাকাও ইনকাম করে, তাও আমি বলবো 7-8 মাসের টাকা ও 2 সপ্তাহের মধ্যে তুলে নিয়েছে। তা ধান্দা করছে না? ধান্দা করছে না? আর বলছে লক্ষ লক্ষ বোঝা মাথায় রয়েছে। মানুষের থেকে নেবা তুমি, এক কথা বলে তুমি টাকা নেবা, সেই কাজ তুমি করবা না, অথচ মানুষ তোমাকে কথা শোনাতে পারবে না, তাই না? কোথাকার তুই? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হিসাব চেয়ে ওর কাছে, এমনভাবে হিসাব চেয়েও যাতে ও হিসাব দিতে বাধ্য হয়। কোনো কান্নাকাটি, কোনো সিন ক্রিয়েট না, সোজা সাপটা হিসাব দেবে। মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, মানুষকে হিসাব দিতেও বাধ্য, পরিষ্কার কথা। চলো টাটা।